নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন বাদে আমি ফিরে এসেছি সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। আজকে আমি যে সিনেমার এক্সপ্লানেশন দেব তার মূল চরিত্রে অভিনয় করেছে দেব ও শুভশ্রী। সিনেমাটি 2015 সালে তৈরি হলেও বিগত 10 বছরে সেটি মুক্তি পায়নি। 2025 সালের অগাস্ট মাসে সিনেমাটি মুক্তি পেয়েছে। তাহলে চলো শুরু করি সিনেমার এক্সপ্লানেশন। তবে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। সিনেমার প্রথম দৃশ্যে আমরা যোগেশকে দেখতে পাই 2015 সালের নর্থ সিকিমে একটা অরণ্যের মধ্যে সে একা একই ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কিছু লোক তাকে ঘেরাও করে ধরে। তারা জোর করে যোগেশকে অন্য জায়গায় নিয়ে যায়। এখন যোগেশ তাদের জিজ্ঞাসা করে, আপনারা কারা আর কেনই বা আমাকে জোর করে অন্যত্র নিয়ে যাচ্ছেন? এখন সেই লোকগুলো তাকে একটা ছবি দেখায়। সেই ছবিটা দেখে যোগেশ অবাক হয়ে যায়। তারা যোগেশকে জিজ্ঞাসা করে তার বাড়িতে কে আছে। যোগেশ বলে তার বাড়িতে সে একাই থাকে, কিন্তু ছবিটা তার প্রিয় বন্ধু ভানুর। ছবি দেখে যোগেশ জিজ্ঞাসা করে, ভানু এখনও বেঁচে আছে? এই পরের দৃশ্যে আমাদের ভানুকে দেখানো হয় সে সত্যি সত্যি বেঁচে আছে আর পাহাড়ে তার ট্রেনিং চলছে। এখন তার বস ভানুকে জানায় যে তার ট্রেনিং শেষ হয়ে গেছে, এখন তাকে তার কাজে যেতে হবে। সে আজ 10 বছর বাদে তার পরিবার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছে। তখন ভানু জানায় সে ফিরে যাচ্ছে তার পরিবারের কাছে, কিন্তু সত্যি কি তার জীবনে শুধু তার পরিবারই ছিল? আর কেনই বা ভানু 10 বছর ধরে তার পরিবারের সাথে যোগাযোগ করেনি? এখন আমাদের সেগুলো কিছুই জানানো হয় না। এখন তার বস জানায় যে সে চলে যাবার পর সে সম্পূর্ণভাবে একা হয়ে যাবে, কিন্তু সে যে একটা মহৎ কাজের জন্য যাচ্ছে তার জন্য ভানুকে সে অগ্রিম অনেক সতর্কতা ও অভিনন্দন জানায়। তার সাথে সেও বলে যে পাহাড়ের উপর থেকে প্রতিদিন হাজারে হাজারে লোক নিচে নেমে আসছে, মাত্র 20,000 টাকার বিনিময়ে তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়া হচ্ছে। এই সকল কিছুর বিরুদ্ধেই তাদের এখন লড়াই করতে হবে। এই কথা বলার পর ভানু সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। পরের দিন কথা মতো যোগেশ পৌঁছে যায় স্টেশনে। এখন তাকে তার অতিথিকে অভ্যর্থনা করতে হবে, কিন্তু স্টেশনে অনেকক্ষণ বসে থেকেও সে কাউকে দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ক্লান্ত হয়ে একটা বেঞ্চের উপর বসে পড়ে, কিন্তু সেই বেঞ্চিতে আগে থেকেই একজন বয়স্ক লোক বসেছিল। তাকে পাশে বসতে দেখে সেই লোকটি তার কাছে ভর্তি রিভলভারটা যোগেশকে দেখায়, যেটা দেখে যোগেশ বেশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে আসতে থাকে। এখন যোগেশের হাঁটার ভঙ্গিমা থেকে বোঝা যায় তার পায়ে হাঁটার কোনো সমস্যা আছে। এখন সেখান থেকে চলে এসে যোগেশ যখন তার বাড়িতে পৌঁছায় সেই বৃদ্ধ লোককে সে তার বাড়ির ভিতরে দেখতে পায়। এখন সেই বৃদ্ধ লোকটি যোগেশকে জিজ্ঞাসা করে তার বাড়িতে কে কে আছে। এখন যোগেশ জানায় তার বাড়িতে সে একাই থাকে। এখন সেই বৃদ্ধটি জানায় যে তার বাড়িতে এখন সে থাকবে। যোগেশ বলে তার বাড়িতে না থেকে বৃদ্ধ কোনো হোটেলে থাকলেই ভালো হয়, কিন্তু এখন সেই বৃদ্ধটি জানায় যে তাকে সে যতটা বৃদ্ধ ভাবছে মোটেই সে ততটা বৃদ্ধ নয়। সে যতটা পুশ আপ করতে পারে একজন ইয়াং লোকও ততবার পুশ আপ করতে পারবে না। এখন যখন সেই বৃদ্ধটি যোগেশের পাশে পুশ আপ দিতে শুরু করে, যোগেশ সেটা গুনেও শেষ করতে পারে না। এখন তাকে দেখে হঠাৎ করে যোগেশ বলে ওঠে, ভানু। এরপর বোঝা যায় যে আসলে এই বৃদ্ধ প্রকৃত বৃদ্ধ নয়, যোগেশের ছোটবেলার বন্ধু ভানু। এখন তাতে ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে যোগেশের পা মুচকে গেছে। এখন ডাক্তার জিজ্ঞাসা করে তার পা কিভাবে মুচকেছে, কিন্তু সেই কথা সঠিক উত্তর যোগেশ বা ভানু কেউই দিতে পারে না। আসলে যোগেশ গেছিল একটা মেয়েকে প্রপোজ করতে, কিন্তু সেখান থেকে সে পড়ে যায় আর তার পায়ে আঘাত লাগে। এখন ভানু জানায় যোগেশের সেই দিনটা ভালো ছিল না, কিন্তু যোগেশ জানায় সেই দিনটি খুবই লাকি ছিল, কারণ সেই দিনকের পর থেকেই রূপা আর ভানুর মধ্যে সম্পর্ক তৈরি হয়। সেই কথা মনে করে দুই বন্ধু এত বছর বাদেও আবার হাসতে থাকে। এবার আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে ভানু রূপার চিঠির উত্তর চাইতে গেছিল। রূপা ভানুকে কিছুই বলে না, শুধু মুচকি হেসে নীরবে দাঁড়িয়ে থাকে। এখন ভানু বুঝতে পারে রূপা তার এই প্রস্তাবে রাজি আছে। এরপর রূপা আর ভানুর মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর আবার ঘটনা বর্তমানে ফিরে আসে। ভানু তার সে বৃদ্ধের বেশ খুলে ফেলে নিজের বেশে ফিরে আসে। ভানুকে চোখের সামনে দেখতে পেয়ে যোগেশ তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে এত বছর সে কোথায় ছিল আর এতদিন বাদে এইবার সে কেন ফিরে এসেছে। এখন যোগেশকে ভানু বলে, তুই কি আমার চিঠির 4র্থ পয়েন্টটি পড়িসনি? এত প্রশ্ন আমাকে কিছুতেই করা যাবে না।
এরপর ভানু তার বন্ধুর প্রশ্নের উত্তরে বলে আসলে সে এসেছে 7 দিনের জন্য একটা খুব জটিল মিশনে। পুলিশের হাত থেকে লুকাবার জন্যই সে এই ছদ্মবেশ নিয়ে রয়েছে, আর তার জন্যই সে যোগেশের কাছে এসেছে। এর মধ্যে সে জিজ্ঞাসা করে রূপার কি খবর। ভানুর কাছে এই প্রশ্ন শুনে যোগেশ ভানুকে একটা কার্ড দেয়। সেই কার্ডটা পড়ে ভানু জানতে পারে রূপার বিয়ে হচ্ছে অনিন্দ্র মিত্র নামে একটা ছেলের সাথে। এটা পড়ে ভানু খুবই কষ্ট পায়। তখন যোগেশ জানায় আসলে 4 বছর আগেই ভানু যে মৃত সেই খবরটা লোকাল নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল। অবশ্য এই সম্বন্ধটা ভানুর বাবা মাই রূপার জন্য নিয়ে এসেছিল। মেয়েকে কতদিনই বা বাড়িতে এইভাবে রেখে দেবে, তাই তারা চাইছে অনিন্দ্যর সাথে রূপার বিয়ে দিতে। এখন অনিন্দ্য কেমন ছেলে ভানু জানতে চাইলে যোগেশ জানায় ডিসেন্ট লোক, লোকাল ছেলে, কিছুদিন আগেই এখানে থাকতে এসেছে। এরপর আবার দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রূপা আর ভানুর হানিমুনের দৃশ্য। তাদের দুজনের হানিমুন খুবই খুনসুটি আনন্দে ভরপুর ছিল। এখন রূপাকে ভানু জিজ্ঞাসা করে সে যদি ভানুকে বিয়ে না করতো তাহলে কাকে বিয়ে করতো। তখন রূপা হেসে বলে কেন, রণবীর কাপুরকে। তখন ভানু আরও হেসে বলে তাহলে কেন সে ভানুকে বিয়ে করলো। তখন রূপা বলে তুমি তো আমার পিছনেই ছাড়ছিলে না, তার জন্যই তো। এইভাবে দেখা যায় তাদের পুরনো দিনগুলি খুবই ভালোবাসা এবং খুনসুটিতে ভরপুর ছিল। আবার দৃশ্য বর্তমানে ফিরে আসে। এখন ভানু গম্ভীর হয়ে যোগেশকে জিজ্ঞাসা করে মা কেমন আছে। যোগেশ বলে 2 ছেলেকে হারিয়ে মা কেমনই বা থাকতে পারে, খুবই ভেঙে পড়েছে। এখন তো মাসিমা প্রায়শই অসুস্থই থাকেন। এখন ভানু জানায় যে আমি শেষ হওয়ার আগে সকলের মুখে হাসি ফোটাতে চাই। এখন আমার কাছে অনেক টাকা আছে। এখন ভানুর এই কথা শুনে যোগেশ বলে আচ্ছা তুই সব কথার পরে শেষ শেষ বলছিস কেন। এখন ভানু জানায় আমরা যে মিশনে যাই তখন সেই মিশনের প্রতিটা দিনকেই আমরা শেষ দিন বা অন্তিম দিন বলে ভাবতে থাকি। ভানুর এই কথাগুলো শুনে এখন যোগেশ বলে ওরা তো সন্ত্রাসবাদী, তুই এইরকম কথা বলছিস কেন, তুই 10 বছর কোথায় ছিলিস ভানু। আবার ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 2007 সালের 2রা ফেব্রুয়ারি। এই দিনটা ছিল ভানুর বাবার রিটায়ারমেন্টের দিন। সেদিন চারিদিক সুন্দর করে সাজানো ছিল, তার সাথে তার সহকর্মীরা ও ছাত্রছাত্রীরা ছিল। ফেয়ারওয়েল শেষে যখন বাড়ি ফিরছিলেন ভানুর বাবা, তখন রাস্তায় একটি কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান সেটা তারই বড় ছেলে রবির মৃতদেহ। এখন সেই পরিস্থিতিতে তার বাবা স্থানীয় পুলিশের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু পুলিশ তাকে কোনোরূপ সাহায্য করে না, বরং সেখানে তার সাথে চা খেতে বলে। ভানুর বাবা বলে আজকে আমার ছেলের মৃত্যু ঘটেছে, আপনি আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। এখন পুলিশ তার বাবাকে কোনোরূপ সাহায্য তো করেই না, বরং তাকে বলে এই রকম ঘটনা আপনার বড় ছেলের সাথেও ঘটতে পারে। সেই দিনকেই ভানুর সাথে দেখা হয় একজন চা বাগানের মালিকের সাথে। সে ভানুকে 20,000 টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ভানু সেখান থেকে পালিয়ে গৌহাটি যায়, কিন্তু সেইখানে গিয়েও সে সন্ত্রাসবাদীদের কবলে ধরা পড়ে। তারা তাকে জোর করে অরুণাচল প্রদেশে নিয়ে যায়, আর সেখানেই বিগত 10 বছর ধরে ভানু ট্রেনিং চলতে থাকে। আবারও ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখন ভানু রূপাকে জিজ্ঞাসা করে আচ্ছা আমারও যদি রবির মতন কিছু হয়ে যায় তখন তুমি কি করবে। তখন রূপা ভানুকে জানায় তুমি এসবের থেকে দূরে থাকো। রূপা কেঁদে ফেলে জানায় যে ভানুকে ছাড়া সে থাকতেই পারবে না। ভানু বলে 3,500 কর্মীর কাজ একদিনে ওরা কেড়ে নিয়েছে, আর তারা কজনই মাত্র এর বিরুদ্ধে লড়াই করছে। আজ ওরা যদি লড়াই থামিয়ে দেয় তাহলে ওদের অন্যায় আরও বেড়ে যাবে। এই ভেবে সে রবির জন্য চোখের জল ফেলতে থাকে। আসলে ভানু আর রবির সম্পর্কটা খুবই ভালো ছিল। আবারও বর্তমানে ফিরে আসে দৃশ্য। এখন ভানু আবার বৃদ্ধের ছদ্মবেশ নেয় আর নিজের নাম দেয় ইন্দ্রনাথ। সে পরের দিন তার বাবার সাথে দেখা করতে যায়, যদিও দূর থেকে দাঁড়িয়েই বাবাকে কিছুক্ষণ লক্ষ্য করে। তারপর কাছে গিয়ে বলে আপনি শিক্ষক সূর্য সেন না। এখন সূর্য সেন একটা বিষণ্ণ হাসি এসে সম্মতি জানায়, বলে সেটা 10 বছর আগে, কিন্তু 10 বছর আগেই আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে। এখন ভানু তার নিজের এক ব্যাচমেটের নাম দিয়ে বলে আমি ওর দাদু, আমার নাম ইন্দ্রনাথ। নামটা শুনে ভানুর বাবা জানায় ও তো আমার বড় ছেলের বন্ধু ছিল। এখন ইন্দ্রনাথ জিজ্ঞাসা করে আপনার বড় ছেলে কোথায়। এখন ভানুর বাবা আরও বিষণ্ণ হয়ে বলে সে আর নেই, সে 10 বছর আগে মারা গেছে। ভানু আর কিছুদিন নিজের চোখের জল আটকাতে পারে না, কোনোভাবে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে সে যোগেশকে জানায় অনেক দিন বাদে বাবার সাথে কথা বললাম, বাবা অনেকটা ভেঙে গেছে। তখন যোগেশ বলে হ্যাঁ বয়স হয়েছে, এটাই তো স্বাভাবিক। তখন ভানু বলে বয়সের জন্য নয়,
ও ভেঙে পড়েছে, কারণ ও ওর দুটো ছেলেকেই হারিয়েছে। এর পরের দৃশ্য দেখা যায় যোগেশ ভানুর বাবার সাথে দেখা করছে। এখন সে জানায় যে বিগত 4 বছর ধরে সে অনেকগুলো চিঠি পেয়েছিল, কিন্তু কোনোটাই খুলে দেখার সাহস তার হয়নি। গতকাল ভানুর নাম করে আবার একটা চিঠি এসেছে। এবারে সে চিঠিটা খুলে জানতে পেরেছে যে ভানু তার বাবার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। এই কথা শোনার পর ভানুর বাবা অবাক হয়ে যায় আর জানতে চায় সত্যি কি তাহলে ভানু এখনো বেঁচে আছে। এই কথার উত্তরে যোগেশ জানায় যে না, 4 বছর আগেই অরুণাচল প্রদেশের একটা খবরের কাগজে ভানুর মৃত্যুর খবরটা বেরিয়েছিল, কিন্তু আসল সত্য হলো ভানু মাত্র 1 বছর আগে মারা গেছে। আর সে যে কোম্পানিতে চাকরি করত তার 25 লক্ষ টাকা সেই কোম্পানিতেই জমা ছিল। সেই কোম্পানি এখন ভানুর এই অ্যাড্রেসে 25 লক্ষ টাকা আর একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে যোগেশ ভানুর সেই চিঠিটা খোঁজার ভান করতে থাকে। এখন ভানুর বাবা এই কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে তার কোনো চিঠির দরকার নেই। এর সাথে যোগেশ জানায় সে জীবনেও কোনো দিন একসাথে এতগুলো টাকা চোখে দেখেনি, তাই সে প্রথমে ভেবেছিল এর মধ্যে থেকে 5 লাখ টাকা সে নিজের কাছে রেখে দেবে, কিন্তু যে লোকটি বেঁচে নেই তার টাকার উপরে যোগেশ কী করে অধিকার জমায়, তাই সে একটা টাকাও ছোঁয়নি। এই কথা শুনে ভানুর বাবা বলে মৃত ছেলের টাকা আজ তাকে নিতে হচ্ছে, হায় রে ঈশ্বর। এর সাথে তিনি এও অনুরোধ করে যে যোগেশ যেন এই সকল বিষয় রূপাকে কিছু না জানায়, তাহলে রূপা মানসিকভাবে আরও ভেঙে পড়বে। এরপরের দৃশ্য আবার বর্তমানে দেখানো হয়। একটা রেস্টুরেন্টের মধ্যে রূপা বসে আছে, তার অপোজিটের চেয়ারেই ভানু বসে আছে, যদিও সে সেই ইন্দ্রনাথ বৃদ্ধের ছদ্মবেশেই বসে আছে। চোখের সামনে রূপাকে বসে থাকতে দেখে ভানু বেশ কিছুটা ভাবুক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখানো হয় রূপার যার সাথে বিয়ে হচ্ছে সেই অনিন্দ তার কিছু বন্ধুদের নিয়ে রূপার সাথে দেখা করতে আসছে। এখন কথাবার্তার মধ্যে রূপা ভানুর সামনে থেকেই একটা চেয়ার নিয়ে এসে তাদেরকে বসার জায়গা করে দেয়। এর মধ্যে রূপার সাথে থাকা ব্যাগটা ভানুর পায়ের কাছে পড়ে যায়, সেখান থেকেই তার বিয়ের শাড়িটা বেরিয়ে পড়ে। এই শাড়িটা চোখের সামনে দেখেই ভানু আবার পুরাতন স্মৃতির মধ্যে ভেসে যায়। সেখানে তার মনে পড়তে থাকে তার আর রূপার কাটানো একসাথে মুহূর্তগুলো। তারা নিজেদের মধ্যে কত ভালো সময়ই না তারা কাটিয়েছে। সেই সময় রূপা আর ভানু একে অপরের জন্য সব কিছু করতে পারত। আজ সেই রূপাই অন্য কারোর হয়ে যাচ্ছে। এই কথা ভেবে ভানু কিছুতেই নিজেকে স্থির রাখতে পারে না। সেই দিন রাত্রে রূপা যখন বাড়িতে ফিরে আসে তখন ভানুর বাবা রূপাকে জানায় যে আজ তোমাকে আমি কিছু সত্যি জানাতে চাই। তুমি এতদিন আমাদের ভানুর ছবিতে মালা পরাতে দাওনি, কারণ তোমার মনে হতো যে হয়তো ভানু কোনো না কোনো দিন ফিরে আসবে, কিন্তু ভানু যে সত্যিকারের মারা গেছে সেই খবরটা আজ আমি পোস্ট অফিস থেকে সংগ্রহ করে এনেছি। অরুণাচল প্রদেশে 1 বছর আগে ভানুর মৃত্যু ঘটেছে। এই কথাগুলো শোনার পর রূপা সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য দেখানো হয় আবার যোগেশ আর ভানুর মধ্যে কথোপকথনের। এখন ভানু জানতে চায় যে তার বাবা টাকাগুলো ঠিক মতন পেয়েছে কিনা। এর উত্তরে যোগেশ সম্মতি জানায়। এরপর ভানু যোগেশকে জিজ্ঞাসা করে রূপার সাথে যে অনিন্দর বিয়ে হচ্ছে সেটা সঠিক হচ্ছে কিনা। তখন যোগেশ জানায় যে রূপা যে ছেলেটির সাথে বিয়ে করছে সে যথেষ্ট জেন্টাল, আর তাছাড়া সে রূপা ও তার সন্তানের যথেষ্ট ভালো দেখভাল করে। এই কথা শুনে ভানু অবাক হয়ে গিয়ে বলে কোন সন্তান, কার সন্তান? এখন যোগেশ জানায় যে এই সন্তানটা আসলে ভানু আর রূপার। তার যে নিজের কোনো সন্তান রয়েছে এত বছর ভানু সে কথা কিছু জানতই না। নিজের সন্তানের কথা জানতে পেরে ভানু আরও মানসিকভাবে ভেঙে পড়ে। এর পরের দৃশ্যে দেখানো হয় নিজের বিয়ের শাড়িটা রূপা মাথায় দিচ্ছিল। এই মুহূর্তেই তার চোখ পড়ে তার সন্তান তিতলির দিকে। তিতলির বয়স এখন 8 বছর। তার ভবিষ্যতের কথা ভেবেই রূপা এই বিয়েতে সম্মতি হয়েছে। পরদিন সকালে আবার ইন্দ্রনাথ সেজে ভানু দেখা করতে যায় তার বাবার সাথে। কথায় কথায় তার বাবা সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে বলে তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তিনি একটাও কোনো সন্ত্রাসবাদীকে বাঁচিয়ে রাখতেন না। এই কথার উত্তরে ভানু বলে কেন, সন্ত্রাসবাদীদেরও নিজেদের তো কিছু কথা বলার থাকতে পারে, তাদের নিজেদেরও কিছু দাবি থাকতে পারে। তার বাবা বলে সত্যি যদি তাই হয় তাহলে তারা নিরীহ মানুষদের কেন মারছে? দুষ্কৃতীদের যারা সমাজে ধ্বংস করছে তাদের কোনো মারতে পারে না? এরা তো সকলেই পলিটিশিয়ানদের হাতের পুতুল, তাদের বলা কথাতেই এরা নিরীহ লোকদের নির্বিচারে মেরে যাচ্ছে। এই কথাটা শুনে ভানু মুচকি এসে বলে আপনার এই কথাটা আমার বেশ ভালো লাগলো। এখানে ভানুকে তার বাবা বাড়িতে আসার জন্য অনুরোধ জানায়, কিন্তু তিনি বলে আরও 2-3 দিন তো রয়েছি, এর মধ্যে একদিন যাব।
এই বলে সে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। এখন বাড়ির ভিতর থেকে একটা বল গড়িয়ে বাইরে চলে আসে। এখন ভানু ভাবে নিশ্চয়ই সেটা নিতে ছোট্ট তিতলি আসবে, কিন্তু সেখানে তার পরিবর্তে রূপা আসে। তাই নিজের মেয়েকে এখনও ভানুর দেখা হয়ে ওঠে না। এরপর ইন্দ্রনাথ সেজেই ভানু লোকাল পুলিশ স্টেশনে হাজির হয়। সেখানে সে ওসির সাথে দেখা করে রবি হত্যার বিষয়ে জানতে চায়। এখন পুলিশে জানায় কে রবি। এখন ভানু জানায় কেন, সূর্য সিংয়ের ছেলে যে 10 বছর আগে খুন হয়েছিল তার হত্যার জন্য কে দায়ী পুলিশ তদন্ত করেনি কেন। প্রথমে এই কথাগুলো পুলিশ এড়িয়ে যেতে চায়। তখন ভানু তার আইডি কার্ড দেখালে পুলিশ কিছুটা ঘাবড়ে যায় আর তাকে জানায় স্যার আসলে এই খুনটা করেছিল যোগেন্দ্র সিং, যে এখানকার একজন বড় রিয়েল এস্টেট এজেন্ট। সে চেয়েছিল ওই জমিটা হাতিয়ে নিতে, সেই কারণেই সে রবিকে খুন করেছিল। এখন ভানু জানায় যখন সমস্ত তথ্যই আপনাদের কাছে ছিল আপনারা কোনো স্টেপ নেননি কেন। তখন সে বলে আসলে তারা অনেক ক্ষমতাবান আর উপরের মহল থেকেও চাপ ছিল তার বিরুদ্ধে কিছু না করার। এখন ভানু আবার একটা ছবি দেখিয়ে পুলিশকে জিজ্ঞাসা করে এটাকে। তখন পুলিশ জানায় এটা তো ভানু, সেই সূর্য সিংয়েরই বড় ছেলে। এখন ভানু জানায় এই ভানুই আজ আপনাকে মেরে ফেলবে। এই বলে সে একটা রিভলভার বার করে সেই ওসিকে থানার মধ্যেই মেরে ফেলে। এবার ভানু ওরফে ইন্দ্রনাথকে দেখা যায় পাহাড়ের ঢালে একটা জায়গায় সে কমলালেবু বিক্রি করছে। সেখান থেকেই যোগেন্দ্রনাথের গাড়ি পাস হতে থাকলে ভানু তাকে একটা কমলালেবু দেয়। প্রথমে যোগেন্দ্রনাথ সেটা নিতে চায় না, কিন্তু ভানু একজন বৃদ্ধ এই ভেবে সে তার থেকে কমলালেবুটা নেয় আর কিছু দূর এগিয়েই তার গাড়িটা ব্লাস্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এইভাবেই ভানু দুজন সমাজবিরোধীকে খুন করে তাদের যথোপযুক্ত শাস্তি দেয়। এর পরের দৃশ্যে ভানু আবার তার বাড়ির কাছে আসে। সেখানে শুকোতে দেওয়া তার মায়ের শাড়ি গন্ধ শুকতে থাকে। জানলা দিয়ে সে দেখতে পায় তার মা পুজো করছিল। কিছু একটা আওয়াজে তার মা বাইরের দিকে আসতে থাকে। এখন আবার ভানু তার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সেদিন সন্ধ্যাবেলায় সে তার বাড়িতে যায়, তার মার সাথে দেখা করে। এতদিন বাদে মাকে চোখের সামনে দেখতে পেয়ে তার চোখে বারবার জল চলে আসে। এখন সে নিজেকে তার বাবার বন্ধু হিসাবে পরিচয় দেয় আর বাবা আর মার জন্য উপহার দেয়। বাবার পছন্দের কেকটা সে মায়ের হাতে দিলে তার মা বলে যে তার স্বামী কেক খেতে পছন্দ করে না। অনেক জোরাজুরির পরও তার মা সেই কেকটা নিতে অস্বীকার করে। এখন ভানু সেই কেকটা নিয়ে এবার বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পথে ভানু অনিন্দ, তিতলি আর রূপাকে একসাথে দেখতে পায়। তারা তিনজন পথ দিয়ে হাঁটছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। এই দৃশ্য দেখে ভানু অন্তরে অন্তরে খুবই ভেঙে পড়ে। এখন যোগেশ বাড়িতে রেডিও চালিয়ে শুনতে পায় যে স্থানীয় একজন পুলিশ আর নেতাকে কেউ খুন করেছে। ঘটনার সাথে কে জড়িত সে তাও এখনও জানা যায়নি। এই কারণে পুলিশ এলাকায় কারফিউ জারি করেছে। এর মধ্যে সে লক্ষ্য করে ভানু ফিরে এসে বৃদ্ধের পোশাকটি চেঞ্জ করে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন যোগেশ ভানুকে বলে আজ তুই দুটো খুন কেন করলি বল। এখন ভানু কিছুটা উত্তেজিত হয়ে যোগেশকে জানায় যে তার কোনো গতিবিধির উপরে যোগেশ কোনো প্রশ্ন করতে পারে না। এরপর সে কেকটা বার করে যোগেশকে বলে এই কেকটা ছিল বাবার সব থেকে প্রিয়, কিন্তু যেদিন রবি মারা যায় রবির মৃতদেহের পাশেই কেকটা পড়েছিল আর তার রক্তে এই কেকটার মধ্যে লেগে রক্তাক্ত হয়ে গেছিল। এই বলতে বলতে সেই কেকটা বার করে সে জোর করে যোগেশের মুখে লাগাতে থাকে। কিছুটা সময় বাদে সে নিজের ভুল বুঝতে পারে, আবার নিজেই রুমাল বার করে যোগেশের মুখটা পরিষ্কার করে দেয়। এর সাথে সে এও জানায় আজ ফেরার পথে সে তিতলি, রূপা আর অনিন্দকে দেখেছে, কিন্তু অন্ধকার থাকার কারণে নিজের মেয়ের মুখটা সে ভালো করে দেখতে পায়নি। পরদিন সকালে আবার ভানু ইন্দ্রনাথের ছদ্মবেশ নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়। এখন হাঁটার ফাঁকে তার বাবা জানান যেদিন তার ছেলে নিখোঁজ হয় সেদিনই তিনি জানতে পারেন তার ছেলের বউ গর্ভবতী। এর থেকে কষ্টের আর কি হতে পারে। এরপর সেদিন ভানুকে তাদের বাড়িতে আনা হয়। ভানু প্রথমবার তিতলিকে সামনে থেকে দেখতে পায়। এখন ভানু তিতলিকে তার নাম জিজ্ঞাসা করলে তিতলি বলে আজ তার নাম তিতলি সিং, কিন্তু কাল থেকেই সে তিতলি মিত্র হয়ে যাবে। তিতলির মুখে এই কথাগুলো শুনতে পেয়ে ভানু ভিতর থেকে ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর তিতলি স্কুলে যাওয়ার সময় চলে আসে। রূপা তাকে নিয়ে স্কুলের দিকে যায় আর এখন ভানুও তাদের পিছন পিছন তাদের পথেই পা বাড়ায়। এদিকে আমরা যোগেশকে দেখতে পাই সে একজন বৃদ্ধের বাড়িতে এসেছে। সে এই বৃদ্ধকে এসে খবরের কাগজ পড়ে শোনায়
আজ যখন সে খবরের কাগজটি পড়ছিল তার চোখ যায় একটা বিশেষ খবরে। সেখানে লেখা হয় যে একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ হচ্ছে। এই খবরটা পড়ে সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে যায়। জীবনের মানে সে জানি বুঝতে পারে। সে তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে আসে। পথে সে একটা পুলিশের ভ্যান দেখতে পায়। এদিকে আমরা দেখতে পাই ভানুকে, যে অনিন্দর সাথে তার বাড়িতে দেখা করতে গেছে। হঠাৎ করে ঘরে ঢুকেও অনিন্দ ভানুকে দেখে চমকে ওঠে। জিজ্ঞাসা করে সে কে এবং কেনই বা তার বাড়িতে এসেছে। এখন ভানু এর উত্তরে জানায়, আমি সেই যে মারা গেছে বলেই তুমি আজ রূপাকে বিয়ে করতে পারছো। কথাটা শুনে অনিন্দ বেশ চমকে ওঠে। সে বলে, তাহলে আর বিয়ের দরকার কি, আপনি যখন ফিরেই এসেছেন। তখন জানায় ভানু যে সে এসেছে চলে যাবে বলেই, সেখানে থাকতে পারবে না। কিন্তু রূপা খুব ভালো মেয়ে, অনিন্দ যেন তাকে দেখে রাখে। এখন অনিন্দ জানায় যে তার জীবনে আর কেউ নেই, তাই রূপা এলো আর না এলো তাতে খুব বিশেষ পার্থক্য হয় না, কিন্তু রূপা তার কাছে খুবই স্পেশাল। এই কথাটা শুনে ভানু মনে মনে আরও যেন কষ্ট পায়। তারপর সে বলে, এই যে বললে তুমি স্পেশাল, তাই রূপার সাথে তোমার বিয়ে হওয়াটা খুবই জরুরি, কিন্তু তুমি তাকে আর তিতলিকে ভালোভাবে রেখো। এই কথাগুলো বলে ভানু সেখান থেকে চলে যায়। ভানু যখন সেখান থেকে আড়াল হয়ে যায়, হঠাৎ করে আমরা সেই ঘরে রূপাকে দেখতে পাই। রূপা এসে অনিন্দকে জড়িয়ে ধরে। তাদের দুজনের মধ্যেই ভালোবাসাটা দেখে ভানু মানসিকভাবে আরও ভেঙে পড়ে। কিন্তু ভানুর নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে, যেটা তাকে পূরণ করতেই হবে। তাই এবার ভানু এখান থেকে আবার যোগেশের বাড়ির দিকে পা বাড়ায়। এখন ভানুকে ঘরে আসতে দেখে যোগেশ তার দিকে এগিয়ে যায়। বলে, আজ দুপুরে বাড়ি ফিরিসনি বলে আমি ভাবছিলাম বোধহয় পুলিশের হাতে ধরা পড়েছিস। ভানু, তুই বরং পুলিশের কাছে আত্মসমর্পণ কর। আজ আমি যে খবরটা পড়ছিলাম তাতে ফাঁসির আসামিকে 22 বছর বাদে ফাঁসি কাটে ঝোলানো হচ্ছে। তাই তুই যদি এখন আত্মসমর্পণ করিস তাহলে জীবনের 22টা বছর বাঁচতে পেরে যাবি। এই কথা শুনে ভানু হেসে ফেলে। এখন ভানুর কাছে সে জানায় আজ সে রূপার আশীর্বাদে গেছিল। সেখানে তার মা তাকে যে খাবারগুলো দিয়েছিল সে কিছুই খায়নি, সে সেগুলো প্যাকিং করে নিয়েছে। কারণ ভানু অনেক দিন তার মার হাতে রান্না খায় না। আজ সেই রান্নাগুলো ভানু খাক। এরপর ভানু যোগেশের সাথে ঠাট্টা তামাশা করতে থাকে। সে যোগেশকে বলে যে যোগেশ জানি আবৃত্তি করে, তারপর নাচ, তারপর গান, এই সকল কিছুর মধ্যে সে আবার যোগেশকে হাসতে বলে। কিন্তু যোগেশ এত কিছুর মধ্যেও নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলে। এখন ভানু যোগেশকে বলে, জীবনের প্রথম তুই এই গেমটাতে হেরে গেলি। এখন যোগেশ বারবার করে ভানুকে মিনতি করতে থাকে আত্মসমর্পণের জন্য, আর পালিয়ে না যেতে। কিন্তু যোগেশের এই কথাগুলো ভানু কিছুতেই শুনতে চায় না। এত কিছুর মধ্যে হঠাৎ করেই ঘরের লাইট অফ হয়ে যায়। মোমবাতি জ্বালিয়ে তন্ন তন্ন করে খুঁজেও যোগেশ ঘরের কোনো কোণা থেকেই ভানুকে পায় না। ভানু যেন হাওয়ায় কোথাও একটা মিলিয়ে গেছে। এর পরের দৃশ্য পরের দিন সকালের দেখানো হয়। আজ স্কুলের প্যারেডে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে, বড় কর্মকর্তারা আজ স্কুলে আসবে। এদিকে সেদিনই রূপার সাথে অনিন্দের বিয়ের কথা। রূপা সকালবেলা গায়ে হলুদ হচ্ছে। এদিকে ভানু সকালবেলা স্নান করে নিজের গায়ে বোমা বেঁধে নিয়েছে। আর সেই স্কুলের প্যারেডের ভিড়ের মধ্যে ভানু ঢুকে যায় আর সকাল 10টার সময় নির্দিষ্ট নিয়ম মাফিক সে বিস্ফোরণটি ঘটিয়ে নিজের বলিদান দেয়। এখন সকাল 10টায় ঘড়ি মিলিয়ে তার যে ট্রেনার অর্থাৎ চিরঞ্জিত, সে তার আংটিটি কবর দিয়ে দেয়। এখন তাকে বাঁচানোর জন্য যোগেশ বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে যায় আর বলে, ভানু তুই একটা দেশদ্রোহী। এইভাবে যোগেশের কষ্ট, রূপার নতুন জীবনের প্রস্তুতি, সব কিছু এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।